হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দেবরা পার্ট 1 মুভিটিকে, যেটি জুনিয়র এনটিআরের নতুন মুভি বেরিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে এক্সপ্লেনেশনটা জেনে নিই। দেবরা মুভির স্টার্টিংয়ে আমরা মুম্বাই শহরকে দেখতে পাই, যেখানে আমরা এটা দেখতে পাই মুম্বাই শহরের হেডকোয়ার্টারের মধ্যে একটা মিটিং চলছিল। এই মিটিংয়ের মধ্যে একজন মিনিস্টার সব আইপিএস অফিসারদের সাথে মিটিং করছিল, যেখানে তিনি বলছিলেন যে আমাদের কান্ট্রির মধ্যে অনেক বড় বড় টেররিস্ট চলে এসেছে। তাদের মধ্যে দুজন সবথেকে বড় গ্যাংস্টার, তাদের নাম হচ্ছে দায়া আর ইয়াতি। আর এরা দুজনের ভাই। আর এর মধ্যে থেকে দায়া বাইরে থাকে আর ইয়াতি ইন্ডিয়াতে থেকে সবকিছু অপারেট করে। ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে তারা খুব বড় একটা ডিল ক্র্যাক করেছে। আর ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে বাইরে থেকে অনেকটা মাল ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হচ্ছে। আর এতদিন ধরে এই মালগুলো আসতো, কিন্তু এখন আরো বড় মাল আসতে চলেছে। আর মিনিস্টারটি বলে আমাদেরকে কিছু করে তাদেরকে আটকাতে হবে। আর এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ ডিপার্টমেন্ট তাড়াতাড়ি করে খোঁজ লাগাবে যে এগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে এই মালগুলো ইন্ডিয়াতে ঢুকছে। আর এটা দেখার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট মিলে একজন আইপিএস অফিসারকে এই কেসটা দেয়। এই অফিসারটির নাম এখানে বলা হয়নি, তাই জন্য আমি আইপিএস অফিসার বলেই সম্বোধন করব। কেসটা পাওয়ার পরে সে তাড়াতাড়ি করে নিজের টিম তৈরি করে নেয়। আর ইনভেস্টিগেশনের মধ্যে সে ইয়াতির একজন লোককে পায়। আর সেই লোকটিকে যখন ধরে নেওয়া হয়, পুলিশের লোকেরা তার উপর অনেক টর্চার করে। তারপর গিয়ে সেই আতঙ্কবাদীটা মুখ খোলে। তখন আইপিএস অফিসারের কাছে সে বলে সে দায়া আর ইয়াতির জন্য অনেক দিন ধরে কাজ করছে। তখন আইপিএস অফিসার তাকে জিজ্ঞাসা করে এতগুলো জিনিস তোমরা ইন্ডিয়ার মধ্যে ঢোকাও কিভাবে? তখন সেই লোকটি বলে এই মালগুলো তখনই নামিয়ে নেওয়া হয় যখন শিপটা জলের মধ্যে থাকে। আর তারপরে যখন শিপটা পোর্টের কাছে যায়, পুলিশ চেক করলে কোনো মাল সেখানে খুঁজে পায় না। আইপিএস অফিসারটি এই কথাটা শুনে অনেকটা শকড হয়ে যায়, কারণ বড় বড় কন্টেনারকে জলের মধ্যে থেকে নিয়ে আসা অনেক কঠিন কাজ। তারপরে সে খোঁজ পায় যে এই শিপগুলো মুম্বাই থেকে কিছুটা কাছে রত্নাগিরির কাছে এসে সেখান থেকে এই মালগুলো নামানো হয়। আর এই রত্নাগিরি জায়গাটা তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে। আর সেই জায়গায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই ওই শিপটা থেকে আমরা সব জিনিসপত্র বার করে নিই, আর গ্রামের লোকেরা আমাদেরকে এইগুলো বার করতে হেল্প করে। এইসব কিছু জানার পরে আইপিএস অফিসারটি নিজের টিমকে নিয়ে রত্নাগিরিতে চলে যায়। তারপর তিনি সেখানে গিয়ে জানতে পারেন যে এই মালগুলোকে নামানোর জন্য এবং এখানে আনার জন্য হেল্প করে এখানকার ডিএসপি, যে একজন অতিরিক্ত কারাপ লোক ছিল। তারপরে আইপিএস অফিসারটি ডিএসপিকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে এই গ্রামের লোকেরা এই মালগুলোকে সেখানে নামাতে হেল্প করে এবং তার লিডার হচ্ছে ভেড়াওয়া। আর এই সব কিছু জানার পরে আইপিএস অফিসারটি সোজাসুজি নিজের টিমকে নিয়ে ভেড়াওয়ার বাড়িতে চলে যায়। আর সে গিয়ে একটা পুলিশের মতন নয়, একটা স্মাগলারের মতন গিয়ে মিট করে আর বলে আমার কিছু মাল বাইরে থেকে আসার কথা আছে, আমি চাই আমার মালগুলো তুমি সেফলি ইন্ডিয়াতে ঢুকিয়ে দাও। আর তখন ভেড়াওয়া তাকে সোজাসুজি না করে দেয়। সে বলে আমি এই কাজ ছেড়ে দিয়েছি, আমি এটা করতে পারবো না। আর এটা শোনার পরে আইপিএস অফিসারটি রেগে যায়। সে বলে তোমাকে এই কাজটা করতে হবে। এই সব কিছু বলার পরে ভেড়াওয়া অনেক ক্ষেপে যায়, যার জন্য ভেড়াওয়া তাদেরকে মারধর করে সেখান থেকে বার করে দেয়। মারধর খাওয়ার পরে আইপিএস অফিসারটি নিজের টিমকে নিয়ে গ্রামের বাইরের দিকটায় চলে আসে। গ্রামের বাইরে যখন সমুদ্রের কাছে আসে তখন সে একটা বয়স্ক লোককে দেখতে পায়। এই বুড়ো লোকটার নাম হচ্ছে সিঙ্গাপ্পা। যখন আইপিএস অফিসারটি সিঙ্গাপ্পার সাথে দেখা করে তখন সে এই গ্রামের ব্যাপারে এবং ভেড়াওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন সে জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছে যে ভেড়াওয়া আর তার লোকেরা এই কাজটা ছেড়ে দিয়েছে। এটা শোনার পরে সিঙ্গাপ্পা আইপিএস অফিসারটিকে বলে যে এটার পেছনে অনেক বড় গল্প রয়েছে, কিন্তু এই গল্পটা বলার আগে তোমাকে আমি আমাদের ইতিহাসটা জানিয়ে দিই। এটা বলার পরে সিঙ্গাপ্পা নিজের গল্প বলা শুরু করে। সিঙ্গাপ্পা বলে আজ থেকে বহু বছর আগে এখানে একটি রাজ্য ছিল, আর সেই রাজ্যের যে সৈনিক ছিল তারা অনেক বেশি সাহসী ছিল, আর এই জন্যই ওদের মতন যোদ্ধা আশেপাশে কোথাও ছিল না। আর এতদিন ধরে এই রাজ্যের উপরে যে আক্রমণগুলি হয়েছে সেগুলোকে বাঁচিয়ে রেখেছিল এই লোকেরাই। কিন্তু এতদিন ধরে যুদ্ধ করার ফলে রাজ্যের অনেক ক্ষতি হয়। আর সবশেষে যখন এখানে ইংরেজের লোকেরা এসেছিল তাদেরকে তো তারা ভাগিয়ে দিয়েছিল, কিন্তু এত কিছু হওয়ার কারণে রাজ্য শাসন বিগড়ে গিয়েছিল। আর এখানে রাজ্য আর রাজপাট পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আর সেই কারণেই
সেই সব যোদ্ধা যারা কিনা এই রাজ্যকে প্রোটেক্ট করতো তারা নিজের পরিবারকে নিয়ে এখানে গ্রাম বসানো শুরু করে দেয়। আর ওই বীর যোদ্ধারা মিলে এখানে 4টে গ্রাম বসায়। আর সেই 4টে গ্রামের মধ্যে এমন একজন যোদ্ধা ছিল যে পুরো গ্রামটাকে লিড করত। আর এখানে যেহেতু রাজপাট শেষ হয়ে গিয়েছিল আর এখানের লোকেরা কামানোর জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, তাই এখানের লোকেরা জলে নেমে মাছ ধরা শুরু করলো আর এই সব কিছু করে নিজেদের জীবনযাপন করত। আর এইসবের সাথে সাথে সিচুয়েশন আরো খারাপ হতে থাকে। কিন্তু একদিন আজ থেকে 12 বছর আগে সময়টা বদলে গিয়েছিল। আজ থেকে 12 বছর আগে আমাদের গ্রামে 2টো লোক আসে যাদের নাম হচ্ছে মুরুগা আর ডিএসপি তুলসী। সিঙ্গাপ্পা বলে আজ থেকে 12 বছর আগে যখন এরা দুজন আমাদের গ্রামে এসেছিল তারা আমাদের গ্রামের লোকেদেরকে কাজ দেয়। আসলে আমাদের 4টে গ্রামের লোকেদের মধ্যে সবাই হচ্ছে খুবই শক্তিশালী এবং বাহাদুর, আর সেই কারণে আমাদের গ্রামের লোক সেই কাজটা করতে পারবে যেটা অন্য কোনো গ্রামের লোক করতে পারবে না। আর মুরুগা আর ডিএসপি এটা খুব ভালো করে জানতো, তাই জন্যই তারা এই ব্যাপারটার ফায়দা নেয়। এখানের মধ্যে মুরুগার ইল্লিগাল লোকেদের সাথে জানাশোনা ছিল, যার জন্যই সে বাইরে থেকে মাল আনা এবং এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থার কাজ করত। মুরুগা এমন লোকেদের সাথে মিশেছিল যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এরকম ধরনের হাতিয়ার, মিসাইল, বোম এগুলো ট্রান্সপোর্ট করাতো। আর যেহেতু পোর্টের কাছাকাছি কোস্টাল গার্ডরা অপেক্ষা করে, যার কারণে সেখানে মাল নামানো পসিবল নয়। আর সেই কারণে সে আমাদের লোককে অফার করে যাতে আমাদের লোকেরা তার মালগুলোকে পোর্টের কাছে পৌঁছানোর আগেই সেখান থেকে বার করে নেয়। আর এই কাজের জন্য সে আমাদের লোকেদেরকে অনেক টাকা অফার করেছে। আর এরপরেই সিঙ্গাপ্পা আইপিএস অফিসারকে দেবরার গল্প বলা শুরু করে। আজ থেকে 12 বছর আগে যখন এই ঘটনাটা শুরু হয় তখন আমার গ্রামের লিডার ছিল দেবরা। দেবরা বাদে বাকি 3টে গ্রামের যে লিডার আছে তাদের নাম হচ্ছে ভেড়া, কুঞ্জারা আর আইয়াপ্পা। এই 4টে গ্রামের লোকেরা নিজেদের গ্রামের লোকেদেরকে একত্র করে আর তারপর মুরুগার কথাতে তাদের কাজ করা শুরু করে দেয়। আর তারপর আমরা দেবরার ফ্যামিলির ব্যাপারে জানতে পারি, যেখানে আমরা জানতে পারি দেবরার একজন ওয়াইফ আছে এবং মা আছে আর তার সাথে একটা ছেলে রয়েছে যার বয়স হবে 14 থেকে 15 বছর এবং দেবরার ওয়াইফ এখন প্রেগনেন্ট, যার কারণে আগে গিয়ে দেবরার একটি মেয়েও হয়েছিল। দেবরা নিজের ফ্যামিলিকে নিয়ে নিজের লাইফে অনেক খুশি ছিল। যে কাজটা তারা করছিল সেটা থেকে তারা ভালোই পয়সা কামাচ্ছিল, এই কারণেই 4টে গ্রামের লাইফ অনেক ভালোভাবেই চলছিল। আগে আমরা জানতে পারি ভেড়া দেবরাকে দেখে অনেক হিংসা করত, আর এটা এই জন্যই কারণ দেবরার কথা তার গ্রামের লোকেরাও শোনে এবং তার সাথে সাথে বাকি 3টে গ্রামের লোকেরাও খুব মানে। আর তার সাথে সাথে 4টে গ্রামের লোকেরা মিলে একসাথে পুজো করে, আর সেই পুজোর মধ্যে 4টে গ্রামের লিডারদের ফাইটিং হয়, আর সেখানে যে জিতবে সে তাদের পূর্বজের অস্ত্রগুলো পাবে। আর এটা এখানকার সবথেকে সম্মানীয় ব্যাপার ছিল, আর সেটা প্রতি বছর ধরে দেবরা জিতে আসতো। তাই জন্য ভেড়াবার তাকে দেখে হিংসা হতো। সে দেবরাকে একদম পছন্দ করতো না, আর এই পুজোটার নাম ছিল শাস্ত্র পূজা। তারপর আমরা দেখতে পাই দেবরার গ্রামে একটা 15-16 বছরের ছেলে ছিল যে পড়াশোনার জন্য এই গ্রাম থেকে বাইরের শহরে যেত এবং সে প্রায় এখান থেকে যাওয়া আসা করতো বাসে করে। একদিন হঠাৎ করেই বাসের মধ্যে হামলা হয়, বাসটা উল্টে যায় এবং তারপরে বাসের মধ্যে আক্রমণ করে দেয় ডাকাত দলের লোকেরা। তারা সবাইকে মেরে দিয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র লুটে নিয়ে চলে যায় এবং সেখানে থাকা সেই বাচ্চা ছেলের বডিটি তার গ্রামে চলে আসে। তখন এটা দেবরা দেখে অনেক কষ্ট পায়, কারণ কি তার অনেক খারাপ লাগে, কারণ এই বাচ্চাটার বাবাও ছিল না। আর এর পরে পরেই দেবরার সাথে দেখা করতে মুরুগা আর ডিএসপি তুলসী চলে আসে, আর তারা দুজন তাদেরকে বলে যে কালকের দিনে আমাদেরকে নেক্সট মালটা নামাতে হবে। এটা শোনার পরে দেবরা তখন তাদের দুজনকে বলে এই কাজটা আমাদের কিছুদিনের জন্য অফ রাখা দরকার, কারণ এই সময় কোস্টাল গার্ড অফিসারদের শক্তি অনেক বেশি বেড়ে গিয়েছে আর এই কারণে ধরা পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। আর যখনই দেবরা এই কথাটা বলে তখন ভেড়া আর কুঞ্জারা বলে তোমার যদি না যাওয়ার থাকে তাহলে তুমি যেও না, আমরা তোমাকে ছাড়াও এই কাজটা করতে পারবো। কিন্তু এই কথাটা শোনার পরে যে 4 নম্বর গ্রামের লিডার মানে রাইয়াপ্পা, সে দেবরাকে নিজের সঙ্গে যাওয়ার জন্য বলে। সে বলে যে আমরা 4 জন থাকলে কোনোভাবেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর এটা শোনার পরে দেবরা রাজি হয়ে যায় আর তারপরে তারা নিজেদের কাজের জন্য বার হয়ে যায়। আর যেহেতু কড়াকড়ি অনেক বেশি করে বেড়ে গেছিল, যার জন্য জলের মধ্যে অনেকগুলো কোস্টাল গার্ড অফিসার ছিল।
এই কারণে তারা দেবরা এবং বাকি লোকেদেরকেও ধরে নেয়। শিপের মধ্যে যখন তারা সবাই ধরা পড়ে গিয়েছিল, সেই কোস্টাল গার্ড অফিসারদের মধ্যে থেকে সবথেকে সিনিয়র অফিসারটি দেবরার কাছে আসে। সে বলে, আমি এই পাশে থাকি, যার কারণে আমি তোমাকে এবং বাকি সবাইকেই চিনি। তার সাথে সাথে সে এটাও বলে যে দেবরা, আমি জানতাম যে তোমাদের বাপ দাদা অনেক বেশি বাহাদুর, আর তার সঙ্গে সঙ্গে অনেক বড় যোদ্ধা ছিল। তারা নিজেদের দেশকে বাঁচানোর জন্য বাইরের সব লোকেদের সাথে তারা লড়তো, আর এখানে তুমি নিজের দেশকে মারার জন্য উঠে পড়ে লেগেছ। আর সেখানে আমি দেখতে পাচ্ছি তাদেরই বাচ্চা কাচ্চারা এখন চুরি করছে, আর তাদের সামনে সেই কন্টেনারগুলো সে খুলে দেয়। আর এগুলো দেখাতে দেখাতে সে বলে, এইসব কন্টেনারের মধ্যে বন্দুক, বোম, গুলি এইসব আসে, আর এইসব জিনিস যখন ইল্লিগালি স্মাগলার্স আর ক্রিমিনালের হাতে চলে যায় তখন কি হয় সেটা তো তুমি আন্দাজা করতেই পারছো। আর সেই কথাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে দেবরার মাথায় সেই বাচ্চা ছেলেটার কথা আসে, যে বাচ্চা ছেলেটাকে ডাকাত দলের লোকেরা গুলি করে মেরে দিয়েছিল। তারপর দেবরা রিয়েলাইজ করে যে সে কতটা ভুল কাজ করছে, যার জন্য দেবরা সেই অফিসারটাকে কথা দেয় যে তারা এইসব কাজ করা বন্ধ করে দেবে এবং গ্রামের কেউই এই কাজটা আর করবে না কোনোদিনও। আর তখনই দেবরা দেখতে পায় বাকি 3 জন লিডার এবং তাদের লোকেরা কোস্টাল গার্ড অফিসারদের ওপরে হামলা করে দেয় এবং তাদেরকে মারতে শুরু করে। তখনই দেবরা তাদের বিপক্ষে গিয়ে কোস্টাল গার্ড অফিসারদেরকে বাঁচানো শুরু করে এবং তাদের নিজেদের লোককে বলে, এখান থেকে চলো। আর তারপরে তারা সবাই মিলে এই কন্টেনারগুলোকে নিজেদের বোটের মধ্যে ঢালে এবং সেখান থেকে বেরিয়ে যায়। যখন ওরা গ্রামের মধ্যে পৌঁছে যায় তখন মুরুগা আর ডিএসপি তুলসী সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের মালের খোঁজ করে, কিন্তু দেবরা তখন তাদের সামনে তাদের মালগুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর তার সাথে সাথে সে এটাও বলে দেয় যে আজ থেকে আমরা তোমার কোনো কাজ করব না। আর এর সাথে দেবরা পুরো 4টে গ্রামের মধ্যে এই কথাটা বলে দেয় যে আজকের পর থেকে শুধু সেই নয়, বাকি সবাই এই কাজটা করবে না। আর মুরুগার বলাতে কোনো ইল্লিগাল জিনিস জাহাজ থেকে সে নামাবে না। দেবরা যখন এই কথাটা অ্যানাউন্স করে তখন রাইয়াপ্পার গ্রামের লোকেরা তাকে অনেক সাপোর্ট করে, কিন্তু এর সাথে সাথে আমরা এটা দেখতে পাই ভেড়া এবং কুঞ্জার গ্রামের লোকেরা তার বিরুদ্ধে চলে যায় আর তাদের সাথে লড়তে আসে। আর সেই সময় দেবরা তাদের লোকেদের পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয় এবং বলে দেয় যে যারা যারা এই জিনিসের বিরুদ্ধে গিয়ে কাজ করবে তাদের পিঠে এই ক্রস চিহ্ন সে বানিয়ে দেবে। দেবরার এইসব কিছু অ্যানাউন্স করার পরেও গ্রামের মধ্যে কিছু লোক এমন ছিল যে ইল্লিগেল কাজগুলোকে করত, কিন্তু দেবরা তাদেরকে খুঁজে খুঁজে তাদের পিঠে এক্স চিহ্ন করে দিত আর তারা নিজেদের প্রাণ হারাতো। আস্তে আস্তে এই ভয়টা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে গেল। তারপরে আস্তে আস্তে এই স্মাগলিংয়ের কাজ একটু একটু করে বন্ধ হতে থাকলো। তারপর আমরা দেখতে পাই 4টে গ্রাম মিলে আবারও ফিশিং করা শুরু করে দেয়, কিন্তু এইসব কিছু ভেড়ার অনেক বেশি খারাপ লাগে, তাই জন্যই সে কোনোভাবে দেবরাকে নিজের রাস্তা থেকে হাঁটাতে চাইতো। আর সেই জন্যই সে নিজের গ্রাম এবং কুঞ্জারা গ্রামের লোকেদের সাথে মিলে একটা প্ল্যান বানায়। তারা 2টো গ্রামের লোকেরা মিলে দেবরাকে মেরে দেবে। তারপরে আমরা দেখতে পাই 4 নম্বর লিডারের গ্রামে তার নিজের বোনের বিয়ে ছিল, মানে রাইয়াপ্পার বোনের বিয়ে ছিল, আর সেখানে পুরো গ্রাম ইনভাইটেড ছিল। তার সাথে সাথে সবার গ্রামের লোকেরাই এখানে আসবে আর সবার সাথে সাথে দেবরাও এখানে আসে। রাইয়াপ্পার বোনের বিয়ের মধ্যে ভেড়া এবং কুঞ্জারা মিলে দেবরাকে অনেক মদ খাইয়ে দেয়, যার জন্য দেবরা নেশার ঘোরে নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং তারপরে তার কানে এই কথাটা তুলে দেয় যে গ্রামের মধ্যে কেউ ইল্লিগাল মাল নামাচ্ছে। আর এই কথাটা শোনার পরে দেবরা নেশাগ্রস্ত অবস্থায় বিচের ধারে চলে যায়। সমুদ্রের ধারে গিয়ে সে দেখতে পায় এই কথাটা টোটালি মিথ্যে, এটা একটা জাল ছিল এবং তারপরে সে সেখানকার সব লোকেদের সাথে ফাইট করে। তারা তাকে মারতে চেয়েছিল কিন্তু কেউ তাকে মেরে উঠতে পারে না। সে তাদের সবাইকে মেরে তাদের পিঠের মধ্যে ক্রস চিহ্ন করে দেয়। সে নেশাগ্রস্ত অবস্থায় থাকলে কি হবে, সে অনেক বড় একজন বীর যোদ্ধা ছিল। তার পরের দিন সকালে আমরা এটা দেখতে পাই 4টে গ্রামের লোকেদের কাছে এই খবরটা যায় যে দেবরাকে কেউ মারতে চেয়েছে এবং তারপরে তারা যখন ওই বিচের ধারে যায় তখন তারা দেখতে পায় যারা যারা দেবরাকে মারতে চেয়েছে তারা ওখানে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু দেবরা ওখানে ছিল না। দেবরা একটা দেয়ালের মধ্যে লিখে গিয়েছিল যে আজকের পর থেকেও যে যে এই কাজগুলো করবে আমি তাদের সবার জন্য থাকব, আমি বাইরে থেকে এই সবাইকে প্রোটেক্ট করব, এই গ্রামকে আমি খেয়াল রাখবো।
এই বলে এখানে লেখা ছিল, যাতে করে সবাই এটা মনে করে যে দেবরা বাইরের শহরে থাকছে, কিন্তু তার সত্ত্বেও দেবরা এখানকার সব কিছুকে প্রোটেক্ট করবে। যে দেশ স্মাগলিং করবে তাদেরকে ধরে ধরে সে মারবে। আর ঠিক তেমনটাই হতো। কিন্তু এইসব কিছু হওয়ার পরে গ্রামের কিছু লোক আবারও সেই ইল্লিগাল কাজের জন্য যায় এবং সেই কাজটি করে, কিন্তু দেবরা তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করে দিত এবং তাদের পিঠের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দিত। আর আস্তে আস্তে এই ভয়টা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায় আর তারা ভালোভাবে ফিশিং করা শুরু করে দেয়, আর সেটাই তাদের মেন ব্যবসা হয়ে দাঁড়ায়। আর এইরকমভাবেই দেখতে দেখতে বহু বছর কেটে যায়। তারপরে আমরা দেখতে পাই দেবরাজ ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন দেবরাজ ছেলেকে পুরো দেবরার মতনই দেখতে। আর তার সাথে সাথে আমরা এটা জানতে পারি যেখানে দেবরাজ সব থেকে বড় বীর যোদ্ধা ছিল, সে অনেক সাহসী ছিল, কিন্তু তার ছেলে হচ্ছে অনেক ভীতু এক ধরনের মানুষ, যার কারণে সে কারোর সাথে লড়াই ঝগড়া করে না। আর এই সময় আমরা ভেড়াকে দেখতে পাই, যার মনের মধ্যে দেবরাকে নিয়ে অনেক বেশি রাগ ভরেছিল। আর সেই কারণেই তার গ্রামের যেই লোককে দেবরা মেরে দিয়েছিল তাদের ছেলেদেরকে সে নিজের কাছে এনে আলাদাভাবে ট্রিটমেন্ট করে মানুষ করেছে, যাতে বড় হয়ে তারা তার জন্য বদলা নিতে পারে। এরপরে আমরা দেখতে পাই গ্রামের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখনই কেউ ইল্লিগাল কাজ করা শুরু করে বা ইল্লিগাল কাজ করার চেষ্টা করে, তখনই দেবরা তাদেরকে গিয়ে মেরে ফেলে এবং তাদের পিঠে সেই ক্রস চিহ্ন দিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই ভেড়ার গ্রামের কিছু ছেলে দেবরার মেয়েকে টোন টিটকারি করে। যখনই ভাড়া মানে দেবরার ছেলে এই ব্যাপারে জানতে পারে, তখনই সে সেই লোকগুলোকে মেরে তাদের তক্তা বানিয়ে দেয়। যখন ভাড়া তাদেরকে মেরে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ভেড়াবা আস্তে করে এসে তাদের মধ্যে একজনকে মার্ডার করে দেয়। আর এটা প্রচার করিয়ে দেয় যে ভাড়া তাদেরকে এমন মার মেরেছে তাদের মধ্যে একজন মৃত হয়ে গিয়েছে। তারপরে দেবরাজ ছেলে যখন জানতে পারে তার মারার কারণে ভেড়াবার গ্রামের একটি ছেলে মারা গিয়েছে, সে ভেড়াবার কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়। ভেড়াবা তখন বলে, আমি তোমাকে তখনই ক্ষমা করে দেবো যখনই তুমি আমার জন্য কাজ করবে। এটা শোনার পরে দেবরাজ ছেলে হ্যাঁ বলে দেয়। আর এদিকে আমরা জানতে পাই ভেড়াবা মুরুগা এবং তুলসীর সাথে ডিল করে নেয়, কারণ সে বলে দেয় যে এখন যে ছেলেগুলো আমাদের কাছে আছে সেগুলো অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে আমরা ভালোভাবেই মালটাকে আনাতে পারবো। আর সেই কারণে তারা নতুন মাল আনার জন্য রেডি হয়ে যায়। আর তারপরেই সেদিন রাতে নতুন মাল আনার জন্য তারা জলের মধ্যে যায় এবং তারপরে আমরা দেখতে পাই দেবরাজ ছেলেও সেখানে উপস্থিত ছিল। আর এই সব কিছুর পরে যখন তারা জলের মধ্যে এসে ট্যাঙ্কিগুলো নামাতে শুরু করে, আর তখনই আমরা দেখতে পাই কেউ তাদের উপরে আক্রমণ করছে, কেউ একজন তাদেরকে জলের মধ্যে টেনে টেনে মারছিল। আর তারপরে বাকি লোকেরা যখন সেই লোকগুলোকে টেনে টেনে বাইরে বার করে, তখন তারা দেখতে পায় সেই লোকগুলোর পেছনে ক্রস মার্ক দেওয়া রয়েছে। আর এই সব কিছু দেখে তাদের মনে হয় হয়তো দেবরা এসে তাদেরকে এভাবে মারছে। আর এখানেই সব থেকে বড় টুইস্ট চলে আসে। সেখানে জানা যায় যে এটা দেবরা নয়, দেবরার ছেলে ভাড়া। সে এতদিন ধরে এই সব কিছু করছিল। তারপরে যখন সে সবকটা লোকের পেছনে এক্স বানিয়ে দেয় আর সবাই যখন বেহোশ হয়ে যায়, তখন সে সবকটা লোককে নিয়ে সমুদ্রের ধারে চলে আসে। তারপরে তার সাথে দেখা করতে আসে সিঙ্গাপ্পা। আর এখানে এসে স্টোরিটা বাইরে বের হয়। আর এখানে আসার পরে রহস্যর খোলাসা হয়। আর আমরা জানতে পারি যেই রাত্রে সব লোকেরা মিলে দেবরার উপরে হামলা করেছিল, ওই দিন রাতেই দেবরা মারা গিয়েছিল। কিন্তু দেবরার ছেলে এবং সিঙ্গাপ্পা মিলে সে মারা যাওয়ার পরেও তার গল্পটাকে বাঁচিয়ে রেখেছে, যাতে সবাই ভয় এই নোংরা কাজ না করে। দেবরা মরে যাওয়ার পরে যেসব লোকেদের পিঠে ক্রস চিহ্ন হয়েছে, সেই সব লোকেদেরকে দেবরার ছেলে ভাড়াই মেরেছিল। এখানে সব থেকে বড় প্রশ্ন হলো দেবরা কিভাবে মরলো, কারণ সেদিন রাতে দেবরা যখন সবাইকে মেরে দিয়েছিল তাহলে তাকে কে মারলো। আর এন্ডিং এর সময় আমরা এটারও অ্যান্সার পাই। আমরা জানতে পারি সেদিন যখন দেবরা সেই সব লোকেদেরকে মেরে তাদের পিঠে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছিল, তারপরে দেবরার সাথে দেখা করতে দেবরার ছেলে সেখানে এসেছিল। আর দেবরার ছেলে ভাড়াই দেবরাকে মেরে দিয়েছিল চাকু দিয়ে। তার মানে দেবরার খুনি আর কেউ না, তার নিজের ছেলেই, যে কিনা 13-14 বছরের বয়সে নিজের বাবাকে হত্যা করে। আর যখনই আমরা এই কোশ্চেনের অ্যান্সার পাই, তখনই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। আর এর সাথে সাথেই আমরা পরের পার্টে জানতে পারবো কেন সে তাকে মেরেছিল। এটা ঠিক বাহুবলীর মতন হয়ে গিয়েছে, কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে। আর এর মধ্যেও সেই মিস্ট্রিটাই রয়ে গেছে। পরের পার্ট এলে আমরা জানতে পারবো দেবরার ছেলে দেবরাকে কেন মেরেছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক
করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি এরকম ধরনের মুভি এক্সপ্লেনেশন আনবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটি চলে যায়। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই।